নমস্কার, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরের সঠিক অবস্থান নিয়ে। এবার ধরুন এটা মোটামুটি সবাই জানি যে ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে আমাদের বাড়ির ঠাকুরঘর করার প্রয়োজন আছে। ঠাকুরঘরটা সেই স্থানে স্থাপন করা উচিত। এবার কথা হচ্ছে যে আমরা উত্তর পূর্ব কোণ সবসময় কিন্তু আমাদের বাড়ির সঠিক ঈশান কোণ কিন্তু হয় না। কেন হয় না? কারণ যখন আমরা ধরুন বাড়ি করি, সেই বাড়ি কিন্তু একদম দিক মেনটেন করে হয় না। ওটা অনেক সময় কি হয়, যেটা ধরুন কোনো একটা দিকে একটু বেঁকে রইলো, এরকম মানে প্লট হয়। তো সেই অনুযায়ী কিন্তু বাড়িগুলো হয়ে যায়। তো তখন আমরা কি হয়, পার্টিকুলার যে ঈশান কোণ সেটা কিন্তু আমরা বার করতে পারি না। আর যখন আমরা পার্টিকুলার ঈশান কোণটা বার করতে পারি না, তখন কি হচ্ছে আমাদের, যে সঠিক জায়গায় আমরা কিন্তু ঠাকুরঘরটা স্থাপন করতে পারি না। আর যখনই সঠিক জায়গায় আমরা ঠাকুরঘর স্থাপন করতে পারি না, তখন কি হয় যে একটা ঠাকুরঘর থেকে যে পজিটিভ এনার্জি আসে, সেই পজিটিভ এনার্জি কিন্তু বাড়িতে যারা থাকেন তারা কিন্তু পান না। তাদের হেলথ ধরুন খারাপ হয়ে যায়, তাদের এডুকেশন খারাপ হয়, তাদের ফিনান্সিয়াল কন্ডিশনগুলো খারাপ হতে শুরু করে দেয়। এবার কথা হচ্ছে, যদি পার্টিকুলার ঈশান কোণে ধরুন অন্য কিছু থাকে, সেখানে ধরুন আমরা ঠাকুরঘর স্থাপন করতে পারছি না, তখন আমরা কি করতে পারি? তখন আমরা কিন্তু বাড়ির যে ব্রহ্মস্থান, সেই ব্রহ্মস্থানে আমরা কিন্তু ঠাকুরঘর স্থাপন করতে পারি। ব্রহ্মস্থান বা কেন্দ্রস্থান যেটাকে বলে। এবার এই ব্রহ্মস্থান বা কেন্দ্রস্থান নির্ণয় করতে গেলে এটা কিন্তু একজন অভিজ্ঞ বাস্তুবিদের প্রয়োজন আছে। বা ঈশান কোণটাও, এটাও ওনাদের কাছে কম্পাস থাকে, সেখান থেকে ওরা মাপজোক করে ওনারা বলে দিতে পারে না পার্টিকুলার ঈশান কোণ কোনটা, একটা দিকেরও 7টা ভাগ হয়। ঈশান কোণ কোনটা, একটা পার্টিকুলার বাড়ির কেন্দ্রস্থান কোনটা, এগুলো কিন্তু ওনারা বলে দিতে পারেন। এবার কথা হচ্ছে যে এ তো গেল ঠাকুরঘরের অবস্থানের কথা। এবার আমরা বলি ঠাকুরঘর ঠাকুরঘরের যে স্ট্রাকচার সেইটা কিরকম হবে। ঠাকুরঘরের যে মেঝো হবে, সেই মেঝো অর্থাৎ ফ্লোর কিছুটা কিন্তু ঠাকুরঘর থেকে উঁচুতে থাকবে। মানে আমাদের যে বাড়ির যে ফ্লোর থাকবে সেখান থেকে হালকা হলেও উঁচুতে থাকবে। এবার ঠাকুরঘরে একটা চৌকাঠ অবশ্যই রাখবেন। সেই চৌকাঠটা পেরিয়ে আমরা যেন ঠাকুরঘরে প্রবেশ করি। এবার হচ্ছে ঠাকুরঘরের পাশে কখনো বাথরুম রাখবেন না, তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয়। তাতে কিন্তু আমাদের বাড়ির যারা বাসিন্দা তাদের হেলথ খারাপ হয়, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু খারাপ হয়ে যায়। এবার হচ্ছে ঠাকুরঘরের দরজা, এর কিন্তু হাইট আপনারা খুব বেশি করবেন না, কারণ যখন আমরা ঠাকুরঘরে প্রবেশ করবেন তখন কিন্তু ঠাকুরের সামনে আপনারা মাথাটা নত করে ঢুকবেন, মাথা নিচু করে ঢুকতে হবে। এই গেল তো ঠাকুরঘরের স্ট্রাকচারের কথা। এবার আসি ঠাকুরঘরের কালার। ঠাকুরঘরের কালার সবসময় কিন্তু যে কোনো হালকা রঙের করবেন। ধরুন আপনি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি হলুদ করলেন, হালকা হলুদ, তাহলে কি হবে, আপনাদের বাড়ির সামগ্রিক একটা উন্নতি হবে। যদি লাল করলেন তাহলে আপনাদের ভেতর সাহস বাড়বে বাড়ির বাসিন্দাদের। যদি সবুজ করলেন তাহলে কিন্তু আপনাদের যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই বাড়িটা ভালো হবে, সেই ঠাকুরঘর থেকে একটা পজিটিভ এনার্জি বেরিয়ে আসবে, আপনাদের বাড়ির বাসিন্দাদের ইন্টেলিজেন্সই বাড়বে। এবার যদি ধরুন আপনারা ছাই কালারের করলেন বা স্টিল কালারের করেন হালকা, তাহলে কিন্তু বাড়ির আর্থিক উন্নতি বেশি হবে। যদি আপনারা সাদা করেন তাহলে আপনার মান সম্মান বাড়বে, হেলথ ভালো হবে। সেই নিয়ে একটা প্রোগ্রাম আমি পরে করব যে কি রং করলে কি হয়। এবার ধরুন যাদের ঠাকুরঘর নেই, তো ভুলেও কিন্তু কখনো শোবার ঘরে ঠাকুরঘর করবেন না, এটা কিন্তু কখনো করতে নেই। ধরুন আপনাদের ঠাকুরঘর নেই, একটা শোয়ার ঘর ছাড়া অন্য কোনো ঘরে আপনারা ঠাকুরঘর করলেন, কিন্তু সেই জায়গাটাকেও কিন্তু কাপড় দিয়ে বা প্লাইউড দিয়ে, এই জাতীয় কোনো জিনিস দিয়ে আপনারা ঘিরে দেবেন। কারণ প্রথমেই বলা আছে এটা ঠাকুর ঘর, অর্থাৎ ঠাকুর ঘরটা কি হবে, সবার থেকে আলাদা হবে, সব ঘরের থেকে। এই জিনিসগুলো মাথায় রাখার ব্যাপার আছে। এই নিয়ে আমি প্রোগ্রাম আর একটা করবো ভবিষ্যতে। তো যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।